দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। প্রতি রাতের এই আয়োজনে আমরা বাংলাদেশের সম্ভাবনাময় সব তরুণ প্রজন্মকে আপনাদের সামনে নিয়ে আসি, তাদের সঙ্গে কথা বলি, তাদের ব্যক্তি জীবন নিয়ে কথা বলি, নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজকে আমার যিনি অতিথি তিনি সঞ্জিত চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি। খুব নতুন কমিটি, এখনো নতুন গন্ধ যায়নি। সঞ্জিত, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা সঞ্জিতকে ডেকেছি, সঞ্জিত চন্দ্র দাস যখন ছাত্রলীগের সভাপতি হলেন তারপরে তাকে ডাকার একটা ইচ্ছে ছিল যে ছাত্রলীগের মতো বড় সংগঠনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কেন্দ্রীয় জায়গায় সভাপতির দায়িত্ব নেওয়া। তার সঙ্গে সঙ্গে আজকে তাকে বিশেষ করে ডাকার উদ্দেশ্যে আমরা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ 1990 সালের পর যার নির্বাচন হয়নি, 98 সালে 90 সালের নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হয়, তারপর থেকে কোনো নির্বাচন হয়নি। এবং বলা হয় যে বাংলাদেশের ইতিহাসের সাথে যেমন ছাত্রলীগ জড়িত, তেমনি এই ডাকসু বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সঞ্জিত আসলে দুই পক্ষকেই প্রতিনিধিত্ব করবেন একই সাথে, এবং ডাকসু নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। সম্প্রতি উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন করতে বাধ্য হচ্ছে। ছাত্রলীগ কী ভাবছে, ছাত্রলীগের প্রস্তুতি কী, একই সঙ্গে ডাকসু নির্বাচনের প্রতিবন্ধকতা কী আছে, এগুলো জানতেই ঢাকা। সঞ্জিত, প্রথমেই প্রশ্ন হচ্ছে যে এমন একটা সময়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, যখন ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবাই এরকম মনে করছি, কতটা সৌভাগ্যবান মনে করছেন? আসলে আমি নিজেকে সবসময় সৌভাগ্যবানই মনে করি। আমি খুবই নিম্নবিত্ত একটা ফ্যামিলি থেকে এই পর্যন্ত এসেছি। আমার বাবা একজন ক্ষুদ্র চায়ের দোকানদার। সেই জায়গা থেকে আমি আপনাদের সকলের ভালোবাসায়, সকলের দোয়ায় এই পর্যন্ত এসেছি। আসলে যেটা পেয়েছি সেটা অবশ্যই আমার নিজের যোগ্যতার চেয়ে অনেক বেশি পেয়েছি, এবং আমি মনে করি যেহেতু এই সময়ে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমি বিগত 28 বছরের যে কারো কাছ থেকে অনেক বেশি সৌভাগ্যবান। কারণ বিগত 28 বছর এই ডাকসু নির্বাচনটি হয়নি, এবং আমরা চাই এই গণতান্ত্রিক বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় হবে একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, যেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে ডাকসু থেকে নির্বাচিত প্রতিনিধিরা, এবং বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষেত্রে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে ডাকসু। অবশ্যই। সঞ্জিত, আমার প্রশ্ন হচ্ছে, যখন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হলেন, এর আগে রাজনীতি করেছেন, ছাত্রলীগের রাজনীতি করেছেন, ডাকসু নির্বাচন নিয়ে তখন ভাবনাটা কীরকম ছিল? তখন তো এতটা নিশ্চিত ছিলেন না ডাকসু নিয়ে, আর এখন তো একটা অবস্থা দাঁড়িয়েছে। আগে আপনার কি চিন্তা ছিল ডাকসু কেন্দ্রিক? আসলে আমরা ডাকসুর কথা তো শুনেছি ছোট থেকেই, আমরা তোফায়েল ভাইয়ের কথা শুনেছি। তো যত বিখ্যাত যত জাতীয় নেতৃত্ব রয়েছে আমরা জেনেছি যে তারা সকলেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাথে জড়িত ছিল। তাদের ভাষণ শুনেছি, তাদের কথাবার্তা শুনেছি, তাদের চালচলন দেখেছি। আমাকে বরাবরই আকৃষ্ট করতো, কিন্তু আমি আমি এটা চিন্তা করতে পারি নাই যে আবারও ডাকসু নির্বাচন হতে পারে। তবে আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে যদি ডাকসু নির্বাচন হয় তাহলে এটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাই পারবেন, বা তিনি যখন ক্ষমতায় থাকবেন তখনই হয়তো গণতান্ত্রিক চর্চার যেহেতু উত্তরোত্তর উন্নতি হয়, আমি ভেবেছিলাম যে উনার সময় হবে, কিন্তু সেটা যে আমি থাকব তখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেটা আমি জানতাম না। আচ্ছা, নিঃসন্দেহে এই সুযোগটা যারা করে দিলেন, ডাকসু নির্বাচন তো সবসময় প্রাণের দাবি ছিল, কিন্তু অনেক দিন ধরে আটকে ছিল। সুযোগটি করা হয়, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন, 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের 25 জন শিক্ষার্থী একসঙ্গে উচ্চ আদালতে একটি রিট করেন, এবং সেই রিটে বিশ্ববিদ্যালয়কে বিবাদী করে তারা জানতে চান যে কেন ডাকসু নির্বাচন দেওয়া হবে না। এর প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে, এবং 2018 সালের জানুয়ারি মাসে, ঠিক এক বছর আগে, 17 জানুয়ারি, আজকেও তারিখটি 17 জানুয়ারি, ঠিক এক বছর আগে হাইকোর্ট আদেশ দিয়েছিল যে 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে হবে। সেই আদেশ পেয়েও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসেছিল। তারপরে আবার আদালত অবমাননার রুল জারি করার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় রেসপন্স করে, এবং সবশেষ তারা স্থগিত আদেশ চায়। সেই স্থগিত আদেশ উঠে যাওয়া এখন ডাকসু নির্বাচন হচ্ছে, এবং আজকে 17 জানুয়ারি শুরু হয়ে গেছে, বৃহস্পতিবার। আজকে ডাকসুর গঠনতন্ত্র সংশোধনী কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে, অর্থাৎ অনেকটা অগ্রগতি, ইতিমধ্যে ভোটার তালিকা হয়ে গেছে। তো রিটটি যারা করেছিলেন সেই 25 জনের মধ্যে 1 নম্বর যার নাম ছিল আলী আসিফ শাওন, সে সময় গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, এই মুহূর্তে তিনিও সাংবাদিকতা করেন। তার সঙ্গে নাদিম মাহমুদ, সৌমিত্র সহ আরও অনেকে ছিলেন, 25 জন। শাওন আমাদের সঙ্গে আছেন। শাওন, স্বাগত জানাচ্ছি। শাওন, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শাওন, স্বাগত জানাচ্ছি। ডাকসুর দরজা খোলা। ডাকসুকে আমরা বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি মিউজিয়ামের মতো, এবং ক্যান্টিন, ডাকসুর ক্যান্টিন, ডাকসুর সংগ্রহশালা,
এবং আপনারাও তাই দেখেছেন। দীর্ঘদিন আমিও দেখেছি যে আমরা যখন বিশ্ববিদ্যালয় ছেড়ে আসি তখন আপনারা ডাকসুর দাবিতে আন্দোলন করেছেন, শেষ পর্যন্ত এটি রিট করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, এটা মামলায় গড়াতে হলো কেন? কি পরিস্থিতি ছিল? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোভাব কি রেখেছেন? প্রথমে আমি ইয়াং নাইটকে ধন্যবাদ জানাই। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন নিয়ে একটা আয়োজন শুরু হয়েছে, তখন আমরা যারা রিট করেছিলাম, আন্দোলনের সঙ্গে ছিলাম, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যদি বলতে চাই তো একটু শুরু থেকে বলি। সেটা হচ্ছে 1990 সালের পর যেই নির্বাচনটা একেবারেই বন্ধ ছিল, এটা যে হতে পারে এমনটাও হয়তো অনেকে ভাবেননি। এবং এটা যে রাতারাতি হয়েছে তাও কিন্তু না। আজকে হয়তো আপনাদের মনে হচ্ছে একটা রিট হলো, রিটের পরিপ্রেক্ষিতেই তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নড়ে চড়ে বসলো, ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিল, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা আন্দোলন শুরু করেছিলাম 2012 সালে। আমরা প্রথমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়তাম, যখন আমি শিক্ষার্থী ছিলাম, তখন আমাদের একটা কাগজ ছিল, ক্যাম্পাসের আমরা যে স্টুডেন্ট ছিলাম আমাদের একটা আহ, পত্রিকা ছিল, সেটার নাম ছিল অসময়ের কাগজ। আমি এটার সম্পাদনা করতাম। আমরা একটা জরিপ চালাই, 1000 জন স্টুডেন্টের উপর একটা জরিপ করি। সেই জরিপের মধ্যে আমরা দেখতে পাই যে আপনার 1000 জনের মধ্যে 93.7% তারা ডাকসু নির্বাচনের পক্ষে ছিল। যখন দেখলাম যে স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি আছে তারা সবাই ডাকসু ইলেকশনটা চাচ্ছে, তাহলে কেন আমরা এটার পক্ষে মাঠে নামবো না? তারপর আমরা ধারাবাহিক কর্মসূচি দিই। আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল, আমরা প্রায় টানা 6 মাস কর্মসূচি একের পর এক দিয়েছি, এবং সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে যেয়ে আমরা আদালতে রিট করি। এবং আজকে আমরা তখন যখন স্টুডেন্ট ছিলাম তখন হয়তো ভেবেছিলাম যে হয়তো হতে পারে, কিন্তু যখন আপনার হচ্ছে একটা দীর্ঘ সময় চলে গেল, আমরা স্টুডেন্টশিপ পার করে চলে এসেছি, কর্মজীবনে ঢুকে গেছি আমরা যারা ছিলাম অলমোস্ট সবাই, এবং এখান থেকে যে আসলে সেই রিটের যে একটা রেজাল্ট পাবো এটাও আমরা ভাবিনি। তো আজকে ভালো লাগছে, এবং আমরা আশা করি জি। ডাকসু নির্বাচনটা হোক, কারণ ডাকসু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা মাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গাটা বলেন, ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যেই তাদের যে মনন চিন্তা চেতনা যে জায়গাটা, সেই জায়গাটা আসলে মানে পরিস্ফুটনের জায়গাটাই ডাকসু। তো আমরা চাই ডাকসু শুধু না, ডাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র সংসদ আছে সব জায়গা থেকে নির্বাচন হোক, এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হোক। কারণ আপনারা দেখেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকদের নির্বাচন হচ্ছে, কর্মকর্তাদের নির্বাচন হচ্ছে, কিন্তু শাওন, আমাদের শাওন, স্টুডেন্ট যারা প্রশ্নটা হচ্ছে তারা যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনে এত অনীহা কেন? আপনি কি অনুভব করেন? এখন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেই, অনেকটা খোলা মনেই বলতে পারবেন, ঠিক কি কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচনটা আটকে রেখেছিল? আসলে ধরেন এটা আটকে রেখেছিল বললে ধরেন সেটা অন্যরকম একটা ব্যাখ্যা শোনাই। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন ডাকসু নির্বাচনের সঙ্গে কিন্তু অনেক অনেক কিছু ডিপেন্ড করে, যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কেমন, রাজনৈতিক পরিস্থিতি কেমন, যেই সরকার দেশ পরিচালনা করছে, যেই ভিসি যেই প্রভিসি যারা ইউনিভার্সিটিতে আছেন তারা আসলে চান কিনা, সব শুধু এটা না, এর পাশাপাশি যে সমস্ত ছাত্র সংগঠন যারা ক্যাম্পাসে নেতৃত্ব দিচ্ছে তারাও চান কিনা ডাকসু নির্বাচন, এই সবগুলো মিলিয়েই ধরেন ডাকসু নির্বাচন হতে হবে। এখানে ধরেন জি, জি। আমি ব্যক্তি আল ইউসুফ শাওন বা জি, শাওন, ছাত্রলীগ শাওন সঙ্গে ছাত্রদল থাকেন, আমরা হবে। কথা শুনবো আপনার আরো, আশা করি সঙ্গেই থাকছেন। আমি একটু সেই সঙ্গে ইয়াং নাইটের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আলী আসিফ শাওন সহ যারা রিড করেছেন, নামগুলো দ্রুত পড়তে চাই। নাদিম মাহমুদ, এহসানুল হাসান, ফাহিম হোসেন, মজনু আলম ভুইয়া, আশিকুর রহমান, রিয়াদুল ইসলাম, শোয়েব রানা, রিয়াজউদ্দৌলা, রুহুল আমিন, সৌমিত্র দাস, আবদুল্লাহ আল হোসেন, আব্দুর রহিম, ফরিদুল ইসলাম, এনামুল হক, সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান, রিয়াজুল করিম, রাসেল কবির, আবু মুসা, নাসির উদ্দিন, হুমায়ুন কবির, সাবিত ইবনে আনুস, আমির খসরু এবং রায়হান রাজু। এই 25টা নাম নিঃসন্দেহে ডাকসুর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ ডাকসু আবারও চালু করার পেছনে এদের রিট সবচেয়ে বড় জায়গা রেখেছে। এখন আমরা 28 বছর এই নির্বাচন থেকে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত ছিল। এখন কি মনে হচ্ছে নির্বাচন হতে যাচ্ছে সঞ্জিত? আমাদের মনে হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, আমরা বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ দেখেছি, যে সহিংসতা আমরা এই জামাত শিবির বা বিএনপির আমলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে অস্থিতিশীলতা আমরা দেখেছি, সেই পরিস্থিতিটি এখন নেই। আমরা ছাত্রলীগ করি, আমরা মুজিব আদর্শের চর্চা করি, আমরা সকলের সাথে মিলেমিশে চলতে চেষ্টা করি, এবং ক্যাম্পাসে এখন আমার দেখা, আমি 2009-10 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার দেখে সবচেয়ে বেশি স্থিতিশীল একটি পরিবেশ বজায় আছে। এবং যেহেতু হাইকোর্টও রায় দিয়েছে, আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলও হাইকোর্টের এই রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এবং আমরা যতদূর দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতা এবং আমাদের সকল ছাত্র সংগঠনের, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের যে তৎপরতা, আমার মনে হয় যে এইবার ডাকসু নির্বাচনটি
হয়ে যাবে হয়ে যাবে এর আশাবাদী। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকায় ৩৮,৪৯৩ জন শিক্ষার্থীর নাম তথ্য এসেছে এবং আজকে তো কমিটি রিপোর্ট দিবে গঠনতন্ত্র সংশোধন নিয়ে। ছাত্রলীগের প্রস্তুতি কি এই ডাকসু নির্বাচন নিয়ে? আমরা ৩১ জুলাই আমরা যেদিন থেকে দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পাওয়ার পরদিন থেকেই আমরা চেয়েছি যে আমরা মুজিব আদর্শের যে চর্চা রয়েছে সেটি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা মনে করি আমরা এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রহরার দায়িত্বে নিয়োজিত। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের আমিও একজন ক্ষুদ্র শিক্ষার্থী, আমিও সকলের মতোই ছাত্রলীগ করার কারণে কেউ কোনো ধরনের বাড়তি সুবিধা পাবে, কেউ কোনো ধরনের অনৈতিক সুবিধা নেবে, এই ধরনের সিচুয়েশন কখনো ক্রিয়েট হোক এটা আমরা কখনোই চাই নাই। এবং আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলেমিশে চলতে চেষ্টা করেছি, তাদের অধিকার আদায়, তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আপনারা দেখে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় যখন ঝামেলা হলো তখন আমরা ছাত্রলীগের সকলেই এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছি যে ডি ইউনিটের পরীক্ষা যেন পুনরায় নেওয়া হয়। এবং আরও বিভিন্ন বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এবং আমরা নির্বাচনের পূর্বেও আমরা শিক্ষার্থী সংলাপ এবং নির্বাচনী কর্মী সভার মাধ্যমে প্রত্যেকটি হলের যে ধরনের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যাগুলো শুনেছি, তাদের এই সমস্যার বিষয়গুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা সংবাদ সম্মেলনের মধ্যে মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাবো যে এই সমস্যাগুলো অনতিবিলম্বে সমাধান করতে হবে। আমরা মনে করি ছাত্র প্রতিনিধি হিসেবে এটি আমাদের দায়িত্ব। আমরা ছাত্রলীগ করতে পারি কিন্তু আমাদেরও দায়িত্ব রয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্রতি। জি, শাওন আপনার কাছে একটু আসতে চাই, সঞ্জিতের কাছ থেকে তো আরও শুনবো বিস্তারিত। আপনাকে ছেড়ে দেওয়ার আগে জানতে চাই যে আমরা আপনার কাছে যেটা শুনতে চাবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং এখন ডাকসু নির্বাচন হবার মতো পরিস্থিতি আছে কতটা, তার আগে একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই যে দর্শক আপনারাও কিন্তু টেলিফোনে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার 0281892118 স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা একটু শাওনের কাছে শুনতে চাই। শাওন, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যথেষ্ট মনে করছেন কিনা? অপু, আমি যেটা বলতে চাচ্ছি সেটা দেখেন যে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা দেখা যায়, যারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তারা অনেক ক্ষেত্রে চায় না তাদের ফলাফল বিপরীতে যেতে পারে, এমন আশঙ্কায় তারা ইলেকশনের সময় চায় না। কিন্তু আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি হয়তো জানবেন যে আজকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের একটা মিছিল হয়েছে। সেখানে ঢাকা ছাত্রলীগের 4 জন নেতা, কেন্দ্রীয় 2 জন সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2 জনই ছিলেন, এবং তারা কিন্তু একই স্বরে দাবি জানিয়েছেন যে অবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে। তো আমরা এটাকে বলতে পারি যে আসলে ক্ষমতাসীন দলের বা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একটা ইতিবাচক মনোভাব। এবং যেখানে আদালত চাচ্ছে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন চাচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাচ্ছে, অন্যান্য ছাত্র সংগঠনগুলো চাচ্ছে, সেক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা থাকার কোনো কথা আমি দেখি না। আমার মনে হয় এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত তারা যদি সকল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসে এক ধরনের আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে ডাকসু নির্বাচন এই 90 সালের পর এবারই প্রথম সেই অচল অবস্থা কাটিয়ে এবারই অনুষ্ঠিত হতে পারে, এবং এটা আমি ধারণা করছি। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে রিসেন্টলি আপনি জানবেন যে যে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের সঙ্গে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটিং করেছে, তারা তাদের দাবি দেওয়া জানিয়েছে, সেক্ষেত্রে অনেক ধরনের কথা বলেছে। তো একটা জিনিস সাবেক শিক্ষার্থী হিসেবে আমারও দাবি যে আপনার এখন বিশ্ববিদ্যালয়ে আসলে ইভিনিং মাস্টার্স নামের এক ধরনের ট্রেন্ড চালু হয়েছে, যেটা ধরেন আসলে ইউনিভার্সিটির মূল যে ট্রেন্ড, মূল যে পালস সেটার সঙ্গে যায় না। তা আমরাও চাই সাবেক শিক্ষার্থী হিসেবে যারা রানিং স্টুডেন্ট, যারা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র, তারাই ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, তারাই হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করুক, এবং তাদের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের যারা বিশ্ববিদ্যালয়কে ধারণ করেন। কারণ জানতে চাচ্ছেন? জি হ্যাঁ, কারণটা বলি, সেটা হচ্ছে ধরেন আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি, আপনি একটা ইভিনিং এমবিএ করেন বা একটা মাস্টার্স করেন কোন ডিপার্টমেন্টে, এখন আপনি কি ডাকসু ইলেকশন করলে আমি মেনে নিব? আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হই হয়তো মেনে নিব না, সেক্ষেত্রে অন্য স্টুডেন্টও নিশ্চয়ই মেনে নেবে না। আমরা চাই যে ইউনিভার্সিটির যারা নিয়মিত শিক্ষার্থী তাদের মধ্য থেকে আপনার ভিপি হোক, জিএস হোক, অন্যান্য পদগুলো আসুক। এটা ধরেন একজন সাবেক শিক্ষার্থী হিসাবে যদি বলেন ডাকসু আদায়ের বা ডাকসুর নির্বাচনের দাবিতে একজন আন্দোলনকারী হিসেবে এটা আমাদের মতামত। জি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং ধন্যবাদ ইয়াং নাইটের পক্ষ থেকে ডাকসুর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রিড করে আপনারা বিজয়ী হয়েছেন, ডাকসু নির্বাচন হতে চাচ্ছে। অনেক ধন্যবাদ শাওন, আবারও হয়তো অন্য কোনো দিন আপনার সঙ্গে কথা হবে। শাওন, শেষ মুহূর্তে যেটা বলছেন যে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব যেন থাকে, এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমরা সবসময় দেখেছি ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা, তাদের
ছাত্র ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন বা অঙ্গ সংগঠন যারা, তারা ক্যাম্পাসে একরকম দখল নিয়ে থাকে। সব সময় দেখেছি গত 20 বছর 30 বছর। এবং ঠিক বিরোধী জোট যারা ক্রিয়াশীল প্রতিক্রিয়াশীলদের কথা বলছি না, তাদেরও ক্যাম্পাসে অবস্থান নিতে সাধারণের মতো থাকতে সমস্যা হয়। এই বিষয়টা বিদ্যমান থাকলে ডাকসু নির্বাচন আসলে কতটা গ্রহণযোগ্য হবে? এখন আমি আপনাকে বলতে চাই যে যে দখলদারিত্বের কথা আপনারা বলছেন, কেউ যদি আমাদের মুজিব আদর্শের চর্চায়, আমাদের আচার আচরণে যদি কেউ তাদের ভালোবাসার দখল আমাদের দেয়, সেটাকে আপনি কতটুকু, এটা তো জোরের দখল নয়। আমরা মুজিব আদর্শের চর্চা করি, আমাদের চর্চা দেখে, আমাদের ব্যক্তিত্ব দেখে, আমাদের চলাফেরা দেখে যদি কারো ভালো লাগে, তাদেরকেই আমরা আমাদের সাথে ছাত্রলীগ করতে বলি। আমাদের আজকের যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এখন আমরা সিট নিয়ে তো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করতে আমরা চাইও না। আমরা চাই মেধাবৃত্তির মাধ্যমে, যারা মেধার মাধ্যমে, যারা মুজিব আদর্শ ধারণ করার মাধ্যমে ছাত্রলীগ করতে চায়, তারাই ছাত্রলীগ করবে। আমরা কোনো ছাত্রকে একটা ক্লাসও মিস দিয়ে কখনো মিছিল মিটিংয়ে আসতে বলি না। আমাদের কাছে যারা জানিয়েছে তারা ডিবেট করে অথবা বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ওই দিন গেস্ট রুম যদি ওদের থাকেও, এবং ওই গেস্ট রুমের ক্ষেত্রে আমরা এখন শিথিলতা জারি করেছি, কোনো হলেই, বিশ্ববিদ্যালয়ের কোনো হলেই গেস্ট রুম এখন কোনো কালচারের মধ্যে পড়ে না। আমরা তাদেরকে বলে দিয়েছি যে গেস্ট রুম বলতে আমরা কেবলমাত্র অতিথি কক্ষই বুঝবো, এখানে কোনো ধরনের রাজনৈতিক চর্চা করা চলবে না। আচ্ছা, তার মানে গেস্ট রুম চর্চা এখনো রয়ে গেছে, আপনার সেখান থেকে বেরোতে চাচ্ছেন। আমার প্রশ্নটা ছিল যে যারা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল করে, তাদের কেউ কেউ ক্যাম্পাসে আসতে পারেন না, তাদের দাবি, তাদের অভিযোগ। যখন ডাকসুর নির্বাচন নিয়ে প্রথম গত বছরও খসড়া ভোটার তালিকার সিদ্ধান্ত যেদিন হলো, শিক্ষকদের সাথে সবাই বসেছিলেন, সেদিনও এই অভিযোগ এসেছে। তাদের ক্যাম্পাসে আসা, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা পরিবেশ তারা দাবি করে, সেই পরিবেশ তৈরি করার মতো সক্ষমতা ছাত্রলীগের হয়েছে কিনা? কারণ ছাত্রলীগের দায়ভারটা বেশি ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসাবে। না, এখন বিষয়টা হচ্ছে, আমরা তো কাউকে তাদের মতাদর্শ চর্চা থেকে আমরা কাউকে বিরত করতে চাই না। যারা স্বাধীনতার পক্ষের শক্তি, যারা এই দেশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করে, তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে তাদের স্বাধীনতা, তাদের মত চর্চা করতে পারে, মতদর্শন অবশ্যই চর্চা করতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি বিঘ্নিত হয় এবং সেই ক্ষেত্রে যদি সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিরোধ করে, সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আর আমাদের যে বিষয়টা, তাদের কারো ছাত্রত্ব নেই। তারা 2003-04 সেশন, বিশ্ববিদ্যালয়ের যে প্রেসিডেন্ট তার সেশন 2003-04, আমার সেশন 9-10। তাহলে আপনি চিন্তা করেন, সে এখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী? তাহলে তাকে কি কেউ অ্যাকসেপ্ট করবে? এখন উনাকে যদি বা উনার মতদর্শনকে যদি কেউ গ্রহণ না করে, সেই ক্ষেত্রে আমার তো কিছু করার থাকে না। আমরা কাউকে বাধা দিতে প্রস্তুত নই। তাদের মতাদর্শ যদি কারো ভালো লাগে, একটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের মত থাকবে, বিভিন্ন ধরনের পথ থাকবে, প্রত্যেকের রাজনৈতিক যে চর্চা রয়েছে, রাজনৈতিক মতাদর্শ রয়েছে, সেটির প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমরা তো তাদেরকে জোর করে তাদের অবস্থান করে দিতে পারবো না। আবার যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন, যারা ক্যাম্পাসে এখনো আছে, কাজ করছে, ছাত্রলীগের মতো অন্যান্য বিভিন্ন ছাত্র সংগঠন, তাদের ছাত্রলীগ নিয়ে অভিযোগ যে ছাত্রলীগ এতটাই আগ্রাসী যে অন্যান্য রাজনৈতিক সংগঠন কাজ করতে পারছে না, এমনকি দেয়াল লিখন দখল হয়ে যাচ্ছে। সঞ্জিতার বক্তব্য শুনতে না, এখন বিষয়টা হচ্ছে, দেয়াল লিখন প্রত্যেকটা সময় এটা সিজনালি চেঞ্জ হয়। যখন তাদের কোনো সম্মেলন থাকে তখন তাদের দেয়াল লেখন থাকে, যখন আমাদের সম্মেলন থেকে আমাদের দেয়াল লেখন থাকে। এখানে দখলদারিত্বের কোনো কিছু আমি মনে করি না যে এরকম কিছু আছে। এখন অভিযোগের যে বিষয়টা, এখন আমি বেশি পড়ালেখা করলে আমি বেশি নম্বর পাবো, কেউ যদি কম পড়াশোনা করে তাহলে সে কম নাম্বার পাবে। এখন সে তো এই জন্য আমাকে অভিযোগ করতে পারবে না যে প্রশ্ন পাস হয়েছে। এখন আমাদের মতাদর্শ যদি বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, এতে তো আমি মনে করি এটা তো আমরা জোর করে করছি না। ভালোবাসার মাধ্যমে যদি আমাদেরকে বেশি অ্যাকসেপ্ট করে অথবা তাদেরকে বেশি অ্যাকসেপ্ট করে, আমরা সেটাও ওয়েলকাম জানাই। আমরা তো কাউকে বলি না যে তাদের মতাদর্শ গ্রহণ করা যাবে না, কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাড়া আর কিছু বলা যাবে না, আমরা তো এটা বলি না। কিন্তু এখনকার যে ছেলেরা মেয়েরা রয়েছে, তারা অনেক বেশি বুদ্ধিভিত্তিক, তারা অনেক বেশি চেতনা ধারণকারী, তারা অনেক বেশি বাংলাদেশকে ধারণ করে, তারা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে, তারা অনেক বেশি স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে। এবং এই কারণেই আমি মনে করি যে তারা এই মুজিব আদর্শকেই সর্বাগ্রে স্থান দেয়। এবং এই কারণেই আমাদের বেশি সংখ্যক কর্মী রয়েছে। এটা হয়তো তাদের ঈর্ষার কারণ হতে পারে। আবার গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যারা একটু কম শক্তিশালী, একটু দুর্বল, তাদেরকে বেশি শক্তিশালীরা একটু জায়গা করে দিবে সহযাত্রার জন্য। ছাত্রলীগ সেটা কতটা করবে সেটা জানতে চাবো। একই সঙ্গে ছাত্রলীগ কতটা পাল্টে গেছে নতুন এই কমিটিতে সেটা জানতে চাবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি দর্শক।
দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছে। আমরা আজকে ডাকসু নির্বাচন নিয়ে প্রথম ভাগে কথা বলেছি নাইটে। আমাদের আজকে অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। তিনি কথা বলছেন ডাকসু নির্বাচন নিয়ে। একই সঙ্গে আলী আসিফ শাওন, যিনি ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীদের মধ্যে প্রথমে ছিলেন তালিকায়, 25 জন শিক্ষার্থীর রিটের ফলেই আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, তিনি যুক্ত হয়েছিলেন। তার সাথে কথা বলেছি। সঞ্জিতের সাথে কথা বলতে বলতে আমরা বলেছি যে ছাত্রলীগ কতটা পাল্টে গেছে এটা নিয়ে একটু কথা বলতে চাই। সঞ্জিত বলছে যে অন্যান্য ছাত্র সংগঠনকেও যথেষ্ট সুযোগ করে দেওয়ার মানসিকতা তাদের আছে। একই সাথে আমরা দেখেছি ক্ষমতাসীন ছাত্র সংগঠন মানেই নানা রকম টেন্ডারবাজি, চাঁদাবাজির অভিযোগ, নানা রকম অভিযোগ সবসময় সব আমলেই ছিল। এই বার ছাত্রলীগের যে কমিটি আমরা দেখলাম গত কয়েক মাসে, তাতে এই খবরগুলো আমরা সংবাদ মাধ্যমে পাইনি। বিপরীতে আমরা বেশ কিছু অদ্ভুত খবর পেয়েছি। অদ্ভুত মনে হচ্ছে কারণ আগে এরকম খবর দেখা যায়নি। যেমন ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেই সবসময় দেখা গেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন থাকে, এবার প্রশাসনের বিপক্ষে গিয়ে আবারও পরীক্ষা নিতে বাধ্য করার আন্দোলন করেছে ছাত্রলীগ। এবং একই সাথে আমরা বিভিন্ন ছোটোখাটো বিষয়ে আমরা ছাত্রলীগকে ভাইরাল হতে দেখেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করতে সঞ্জিতকে পানির বোতল হাতে নিয়ে ছুটতে দেখেছি। এই জিনিসগুলো ভাইরাল হচ্ছে অথবা ভাইরাল করার চেষ্টাও যদি করা হয়, খুব ইতিবাচক খবর আমরা ছাত্রলীগকে নিয়ে পাচ্ছি। সঞ্জিতের কাছে শুনতে চাই, এই যে পরিবর্তনটা, এটা নিশ্চয় আদিষ্ট হয়ে না, নিজের ইচ্ছা থেকে। এই ইচ্ছাগুলো কিভাবে বাড়লো, মানে সঞ্জিতের রাজনীতিতে আসা রাজনৈতিক দর্শনটা জানতে চাই। আসলে আমি খুবই গরিব ফ্যামিলির সন্তান। আমার বাবা একজন ক্ষুদ্র চায়ের দোকানদার। তো আমি বাবার চায়ের দোকান থেকেই আমি রাজনৈতিক চর্চা বা মানুষের মধ্যে যখন দেখি রাজনীতি নিয়ে কথাবার্তা হতো, আমি এই বিষয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম। এবং আমি ছোট থেকেই আমার মা বাবার কাছ থেকে নীতি নৈতিকতার শিক্ষা পেয়েছি। এই বাবার চায়ের দোকান এখনো আছে কিনা, কোথায় সেটা? না, বাবার চায়ের ছিল দোকান কোথায়? ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সোনালী ব্যাংকের সামনে ছিল। এখন বাবা আর চায়ের দোকান করে না, এখন বড় ভাইয়ের সাথে ঢাকায় থাকেন। আচ্ছা। আর আমি তো হলেই থাকি। হ্যাঁ, সঞ্জিত কি ওই চায়ের দোকানে বসতো বা সময়? সঞ্জিত এই চার দোকানে বসতো, সঞ্জিত এই দোকানে চা বিক্রি করতো এবং চা এগিয়ে দিয়ে আসতো। অনেক সময় অনেক এমপি সাহেবকেও আমি চা দিয়ে আসছি, যেমন আমাদের ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির এমপি, উনি মারা গিয়েছেন, ওনাকেও আমি চা সার্ভ করেছি। অনেক মানুষকে আমি চা দিয়েছি এবং নিজ হাতে বানিয়েছি। এটা আমি কখনো মনে করি নাই যে এটা কখনো অসম্মানের বিষয়। আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমার বাবা আগুনে পুড়ে আমাকে কষ্ট করে মানুষ করেছে এবং সেই নীতি নৈতিকতার জায়গা থেকেই আমি এই পরোপকারের যে একটা বিষয়, এবং আমি দেখেছি যে এই দেশের মানুষের যদি সেবা করতে হয় তাহলে তার সবচেয়ে পজিটিভ ওয়ে হচ্ছে যে রাজনীতি করতে হবে। কারণ রাজনীতিবিদরা নীতি নির্ধারক হয়, তাদের কথাবার্তা আর 10 জনকে প্রভাবিত করে। এবং সেই জায়গা থেকেই আমার রাজনীতিতে আসা, এবং আমার বাবা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি প্রত্যেক লোকজনকে, প্রত্যেক তার বন্ধুবান্ধবকে আমাকে চিনিয়ে দিতেন, বলতেন তোমার কাকা অমুক জায়গার পোস্টেড, তোমার কাকা এই। তারপর থেকে আমি ওনাদের সাথে পরিচিত হলাম আস্তে 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 ধীরে ধীরে। তারপর আমি আস্তে আস্তে আসলাম। তারপর জগন্নাথ হলে আমি প্রথম দিন হলে উঠে মিছিল দিয়েছি, কারণ আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। সে আমাকে আগে থেকে বুঝিয়ে দিত যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করলে এটা হবে, ওইটা করলে এটা হবে। সে আমাকে অনেক সহায়তা করেছে। আমার আপন যে বড় ভাই আছে, তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রথম দিকে টিউশনিও করি নাই, আমার যেহেতু অভাবের সংসার ছিল। আমার বড় ভাই টিউশনি করতো, আমি সেটি দিয়ে ঘুরে ঘুরে খেতাম আর কি। রাজনৈতিক জীবনে এই দীক্ষাগুলো কিভাবে প্রতিফলিত হচ্ছে এখন? আমি সবসময় চাই যে আমার যে ছোট ভাইয়েরা আছে তারা তাদের ভালোবাসার মাধ্যমে আমার সাথে থাকবে, কোনো ধরনের জোর জবরদস্তি নয়। আমি যেহেতু কোনো ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত নই, আমি মনে করি না যে তারা কখনো আমার কাছ থেকে ওইরকম কিছু প্রত্যাশা করে। আমি যদি আজ টেন্ডারবাজ হতাম তাহলে তারা টেন্ডারের ভাগ চাইতো, আমি যদি আজ চাঁদাবাজ হতাম তারাও চাঁদাবাজ হতো, আর যদি আমি মাদকাসক্ত হতাম তারাও মাদকাসক্ত হতো। তো আমি চাই আমি নিজেও ভালো থাকবো, আমার ছোট ভাইরাও ভালো থাকবে, আমার মুজিব আদর্শের চর্চাটা ভালোভাবে হবে, এবং এই দেশের জন্য আমরা একজন প্রকৃত রাজনৈতিক কর্মী হতে পারবো। এই দেশের একটা রিক্সাওয়ালারও যে অধিকার রয়েছে এই দেশে, এবং তার টাকায় যে আমরা পড়াশোনা করেছি সেই শ্রদ্ধাবোধটা আমাদের সবসময় থাকবে। আর আপনারা পানির বিষয়টি যে ভাইরালের বিষয়টি, না ছোট ছোট অনেক এই বিষয়গুলো আপনারা দেখেছেন। আমরা যখন শুনেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বোনেরা ভাইয়েরা ওরা মশার কামড় খাচ্ছে, তখন এই বিষয়টা আমাদের অনেক প্যাথেটিক লাগে। আমি নিজেও মশার কামড় খেয়েছি। তো তখন ভাবলাম যে কি করা যায়। তখন আমাদের যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আছেন, এর সাথে কি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, সেটার কোনো সম্পর্ক আছে? না না, সেটার তারপরে আরো দায়িত্বটা বাড়লো। বিষয়টা ঠিক এরকম না। তখন শুধু ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের অনেক, আমরা শুনেছি যে প্রতি 100টা রোগীর মধ্যে প্রায় 50 থেকে 60টা সেন্ট্রাল হসপিটালে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যখন এটা মহামারী আকার ধারণ করেছে, তখন আমরা মাননীয় মেয়র মহোদয়ের সহায়তা চেয়েছি।
উনি আমাদের যথেষ্ট সহায়তা করেছেন এবং আমরা নিজেরাও কাজ করেছি, সকলকে নিয়ে কাজ করে একটা মানে কোনো একটা একটু স্থিতিশীলতা আনা সম্ভব হয়েছে। আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয়টি আমাদের নিজের বাড়িঘর আমরা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের নিজের সম্পত্তি আমরা যেভাবে খেয়াল খোঁজ রাখি, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিষয়ের প্রতি আমাদের সেই যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এই ব্যতিক্রমী কাজগুলো একটা আশা জাগাচ্ছে। এর আগে ছাত্রলীগ বা ছাত্র দল যখনই যাদের কাউন্টারপার্ট ক্ষমতা ছিল তাদেরকে আমরা ঠিক এরকম সেবামূলক কাজে দেখিনি। আমরা একটু অন্যরকম চরিত্রে দেখেছি সব সময়ই। গত 6 মাস ধরে আমরা যা দেখছি তাতে এই বর্তমান সময়ে যারা ছাত্র রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের, তাদের কাছে মানুষের একটু প্রত্যাশা বেড়েছে কি না, এই চাপটা বা এই দাবিটা অনুভব করেন? না, এটা তো অবশ্যই দাবিটা অবশ্যই বাড়বে, কারণ দাবিটা বাড়ার বিষয়টা হচ্ছে এটাই, আমি কখনো আমাকে নেতা মনে করি না। আমি মনে করি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একজন সেবক, আমি একজন দাস। আমার নামও সঞ্জিত চন্দ্র দাস। আমি মনে করি আমি মানুষের দাস, মানুষের সেবা করাই আমার কাজ। এই শুধু সঞ্জিত না, বর্তমান ছাত্রলীগ, লাস্ট প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এই যে ব্যতিক্রমী উদাহরণ তৈরি করছে ডাকসু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, এই উদাহরণ আরও কিছুটা প্রসারিত হবে কিনা এবং ডাকসু নির্বাচনে সব রাজনৈতিক দলের, ক্রিয়াশীল রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ আমরা দেখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি, আমরা তাদেরকে স্বাগত জানাই বিশ্ববিদ্যালয়ে তাদের মতাদর্শ চর্চা করার। আর যে বিষয়টি, আমরা কোনো ডাকসু নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কার্যক্রম হাতে নেই নাই। আমরা 31 জুলাই আমরা যেদিন থেকে দায়িত্ব পেয়েছি সেদিন থেকেই সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করেছি। হয়তো সেটা আমাদের মানে সময়কালের মধ্যে বা আমাদের দায়িত্ব পালনের সময়ে হয়তো ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে মানবতার সেবায় নেমেছি বিষয়টা বা ছাত্রদের সেবায় নেমেছি বিষয়টা সেরকম নয়। কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর উপস্থিতি নিশ্চিত করার বিষয়টিতে ছাত্রলীগ সক্রিয় থাকবে না, অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা ইভেন 10 তারিখে আমাদের 10 জানুয়ারি যে মিটিংটি হলো আমাদের ডাকসুর গঠনতন্ত্র সংশোধনী, সেই দিন আমরা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা ছাত্রদলের সভাপতিকে ফোন দিয়েছিলাম, সেক্রেটারিকে পাই নাই। আমরা তাকে ফোন দিয়ে আমরা বলেছি আপনি আসুন, আপনি কি দাওয়াত কার্ড পেয়েছেন কিনা। তখন সে আমাদের জানিয়েছে হ্যাঁ দাওয়াত কার্ড পেয়েছি, আমরা কি ভালোভাবে আসতে পারবো। আমি বলছি কেন নয়, এই বিশ্ববিদ্যালয়ে আমার যেরকম অধিকার রয়েছে আপনারও আছে, আপনি আসবেন, সুস্থভাবে আসবেন, সুস্থভাবে যাবেন, কোনো সমস্যা নেই। তখন তারা এসেছে এবং পরের দিন আমাদের ধন্যবাদ জানাইছে যে আমরা তাদের খোঁজ খবর নিয়েছি। আচ্ছা, একটা কি পারস্পরিক আস্থা বা বোঝাপড়া তৈরি হয়েছে ছাত্র দলের সাথে? অন্তত আমাদের সাথে সবসময় আস্থা বোঝাপড়া আছে বলেই আমরা মনে করি, কারণ আমরা কখনো এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকেই আমাদের শত্রু মনে করি না। তাদের রাজনৈতিক মতের বা পথের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সকলেই আমার ভাই বোন, আমি এটাতেই বিশ্বাস করি এবং সকলের যে মতাদর্শ রয়েছে সেটির প্রতি আমাদের শ্রদ্ধাও রয়েছে। আচ্ছা, আর বাম ধারার রাজনৈতিক সংগঠনগুলো খুব সক্রিয় ডাকসু নির্বাচন নিয়ে। মাঠ দখলের ক্ষেত্রে একটা লড়াই নিশ্চয় হবে, সেই লড়াইয়ে ছাত্রলীগ বড় সংগঠন, আর ছোট ছোট সংগঠনগুলো গণতন্ত্রের সৌন্দর্য হিসাবে তারা টিকে থাকবে কি, নাকি এই যে বড় সংগঠনে বড় সংখ্যা, বড় মিছিল, ছোট সংগঠনগুলো খুব অস্বস্তিতে থাকবে? না, আমার মনে হয় না যে ছোট সংগঠনগুলো বা বড় সংগঠন, আমি কোনো সংগঠনকে ছোট বড় বলি না, কারণ সংগঠনের ছোট বড় এটা ডিপেন্ড করে সংখ্যার উপর নয়, আদর্শের উপর, কে কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা মনে করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠন সুন্দরভাবে তাদের এই ডাকসু কেন্দ্রিক যে কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে, কারণ আমরা তাদের সাথে কোনো সময় কোনো ধরনের ঝামেলায় যাব না। আমরা বুদ্ধিবৃত্তিক রাজনীতি করব, বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক মানে এই ডাকসু কেন্দ্রিক যে ধরেন আমাদের নির্বাচনে যে প্রচারণা থাকবে সেটি বুদ্ধিবৃত্তিক হবে। সুতরাং তাদেরকে স্বাগত জানাই। আমরা মনে করি তারা বুদ্ধি যোদ্ধা, তারা বুদ্ধির মাধ্যমে আমাদের সাথে যুদ্ধ করবে, এখানে কোনো অন্যরকম কোনো ধরনের যুদ্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। সুতরাং অবশ্যই তাদের সহাবস্থান থাকবে, তারা তাদের অধিকার নিশ্চিত করার, তাদের প্রচারণা করার সঠিক স্পেস তারা পাবে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের যারা কেন্দ্রীয় বা বিশ্ববিদ্যালয় নেতৃত্বেও দিচ্ছেন, তাদেরকেই ছাত্রলীগ সমর্থিত প্রার্থী হিসেবে দেখা যাবে, না অন্যান্য মুখ আমরা দেখব বেশি? আমরা মনে করি যাদের ছাত্রদের সাথে যোগাযোগ রয়েছে, যাদেরকে ছাত্ররা গ্রহণ করবে, সেই ক্ষেত্রে যদি আমি বাদও পড়ি আমার কোনো কিছু আসে যায় না। আমি মনে করি সঠিক ছাত্র নেতৃত্ব আসতে হবে। যদি সাধারণ শিক্ষার্থীরা সঠিক নেতৃত্ব না পায় তাহলে ডাকসু নির্বাচন হয়ে আলটিমেটলি কোনো লাভ হবে না। আমরা চাই আমাদের উপরমহল থেকে বা যারাই রয়েছেন তারা যেন সুযোগ্য, যাকে সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করবে, যার মধ্যে এই সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার স্পৃহা রয়েছে, সত্যিকার স্পৃহা রয়েছে, তারাই যেন এই ডাকসু নির্বাচনে বা জয়ী হয়, তারাই যেন ভিপিজিএস এজিএস হয় এবং এই দেশের সেবায় যেন তারাই নিয়োজিত হয়। সঞ্জিত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ইয়াং নাইট আজকে এখানেই শেষ করবো। সঞ্জিত চন্দ্র দাস বললেন তার নামের শেষে দাস আছে এবং তিনি
মানুষের সাথে রাজনীতি করতে চান, ঠিক ওই মানসিকতা থেকে এই সুন্দর গল্প নিশ্চয় আগামীতে রাজনীতিকে আরও সুন্দর করবে, এটাই প্রত্যাশা। ডাকসু নির্বাচনের অপেক্ষায় আমরা আছি, আরও সুন্দর রাজনীতির অপেক্ষায় থাকবো সবসময়। আজকে বিদায় নিচ্ছি এখানে, ভালো থাকবেন।